গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে একটা অন্ধকার ঘর বানিয়ে রেখেছিল। রাত যখন 12টা বাজতো তখন আমার শ্বশুরমশাই সেই ঘরে চলে যেত। আর যখন সেই ঘর থেকে বেরোতো তখন তার অবস্থা খারাপ হতো। আমার শ্বশুরমশাইকে দেখে খুব ক্লান্ত ক্লান্ত মনে হতো। এক রাতে আমি যখন জল খাবার জন্য উঠি তখন আমি দেখলাম যে সেই অন্ধকার ঘর থেকে কারো চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আর আমার শ্বশুর সেই ঘরে যাচ্ছিল। রহস্য জানার জন্য আমি তার পিছনে পিছনে যাই আর লুকিয়ে দেখি, কিন্তু যা দেখি তাতে তো আমার হুঁশ উড়ে যায়। সে তো আমার নাম মেঘা, আর আমি আপনাদের একটি অবাক করে দেওয়া ঘটনা শোনাতে যাচ্ছি। আমার 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমার দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমার বর ভীষণ ভালো মানুষ ছিল। আমরা গ্রামে থাকতাম। আমার বর ধনী পরিবারের সন্তান ছিল। আমার শ্বশুর বাংলোর বাইরে একটা কুঠি বাড়ি তৈরি করেছিল। যদি কোনো রাজগীরের বাড়ি ফিরতে দেরি হয়ে যেত তখন সে আমাদের কুঠি বাড়িতে রাত কাটাতো। আমার শ্বশুরমশাই কুঠি বাড়ির বাইরে একটা বোর্ডও লাগিয়েছিল, যাতে লেখা ছিল যদি কোনো রাজগীরের থাকার জন্য বাড়ি দরকার পড়ে তবে তারা এই কুঠি বাড়িতে আরামে থাকতে পারে। আমাদের গ্রামের লোকেদের জন্য এই স্কিম একদম বিনামূল্য ছিল, আর অন্য গ্রামের লোকেদের কাছ থেকে ভাড়া নেওয়া হতো, কিন্তু ভাড়া অনেক কম নেওয়া হতো, আর তাদের খাওয়ার জন্য খাবারও দেওয়া হতো। আমি যখন আমার মায়ের বাড়িতে গেলাম তখন বৌদিকে ফোনে কথা বলতে শুনলাম যে এই বুড়োটার কুঠি বাড়ি দারুণ কাজ করেছে, কেউ কখনো সন্দেহ করবে না। নিজের বৌদির এমন কথা শুনে আমার তো সারা শরীর কাঁপতে থাকে। পরের দিন আমি অন্য কেউ সেজে বৌদির পিছন করতে শুরু করি, তো আমার গায়ের রোম খাড়া হয়ে যায়। আমার বৌদি তো কুঠি বাড়িতে গেল। যখন আমি কুঠি বাড়ির দরজা খুললাম তখন তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ আমার বৌদি কারুর সাথে আমার শ্বশুর বাড়িতে আমার বর, আমার ভাসুর আর আমার শ্বশুরমশাই থাকতো, কারণ আমার জায়ের কোনো কারণে মৃত্যু হয়ে গেছিল। তারপরে ভাসুর আর দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু তার বেশি বয়সও ছিল না। সে দেখতে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিল। আমার শাশুড়ি কিছু বছর আগেই মারা গিয়েছিল, আর শ্বশুর বেশ বয়স্ক ছিল। আমার শ্বশুরের 2জন ছেলে ছিল, কোনো মেয়ে ছিল না। সে আমাকে তার নিজের মেয়ের মতোই ভাবতো। সারা বাংলোয় আমার কথা সবাই শুনতো। আমি আমার বয়স্ক শ্বশুর আর ভাসুরকে অনেক সম্মান করতাম, আর তার অনেক খেয়ালও রাখতাম। আমাদের বাংলোর অনেক চাকর ছিল, কিন্তু তবুও আমি আমার শ্বশুর আর ভাসুরের প্রশংসা পাওয়ার কোনো সুযোগই হাতছাড়া করতাম না। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল। আমার ভাসুরও আমার শ্বশুরের মতো খুব ভালো এবং সাধারণ মানুষ ছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো সমস্যা ছিল না। আমি একটি গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমার বাবা সব সময় অসুস্থ থাকতো। আমার থেকে বড় এক ভাই ছিল, তার বিয়ে হয়ে গেছিল। আমরা 2 ভাই বোন ছিলাম। আমার মায়ের বাড়িতে আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু ভাইয়ের উপার্জনের ফলে কোনো রকমে সংসার চলে যেত। আমার বাবা অসুস্থ থাকার কারণে কোনো কাজ করতে পারতো না। আমি শ্বশুরবাড়ি খুব ভালো পেয়েছিলাম, যেখানে আমি আমার ইচ্ছা মতো থাকতে পারতাম। আমার শ্বশুরমশাই কোনো কাজ করার আগে আমার সাথে সেই বিষয়ে পরামর্শ করতেন। আমার অনুমতি না নিয়ে কোনো কাজ করতো না। আমার শ্বশুরমশাই রোজ মন্দিরে যেত, আর 11টা বাজার পর আমাদের বাড়ির গেটের সামনে চেয়ার নিয়ে বসে পড়তো, আর গেটের বাইরে যারা আসা যাওয়া করতো তাদেরও নিজের পাশে বসিয়ে নিত। তাদের সাথে অনেক কথা বলতো। তার এই স্বভাবটা আমার একদম পছন্দ হতো না। আমার মনে হতো লোকে ভাববে যে আমি শ্বশুরমশাইয়ের কোনো খেয়াল রাখি না, তাই জন্য হয়তো সকালের 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাংলোর গেটে বসে থাকে। লোক শুধু আমার ব্যাপারে কথা বলবে, সেই জন্য তার এই স্বভাবটা আমার একদম ভালো লাগতো না। আমি তাকে এইরকম করতে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু সে প্রতিবার হেসে আমার কথা উড়িয়ে দিত। আমি শ্বশুরকে বলতাম, বাবা, আমার এটা একদম পছন্দ নয় যে তুমি দরজার গেটের সামনে এইভাবে বসে থাকো। তুমি কত ধনী মানুষ, তুমি তো ঘরের মধ্যে বসে থাকতে পারো, আর লোকেদেরও তো বাড়িতে ডেকে বসাতে পারো, কিন্তু তুমি যদি চেয়ার নিয়ে এইভাবে বাড়ির গেটের সামনে বসো তবে যে লোকগুলো যাতায়াত করবে তারা কি বলবে? আমি তোমাকে এইসব করতে হয়তো বাধ্য করেছি। আমার শ্বশুর কখনো কোনো বিষয়ে আমাকে বাধা দিত না, আর না আমার বর আমাকে কোনো কাজে বাধা দিত।
সেই জন্য আমি মাথায় ঘোমটা না দিয়েই বাংলোর দরজায় বসে থাকা শ্বশুরমশাইকে চা দিতাম। তখনই আমি শ্বশুরকে এইসব কথা বলতাম। আমার শ্বশুর বলল, আমি জানি তুমি আমার বাড়ির বৌমা নয়, আমার বাড়ির মেয়ে, আর আমি তোমার প্রশংসাই করি সবার কাছে। মেয়ে কখনো বাবার ঘর থেকে বাইরে বেরোয় কি? চায়ের কাপ হাতে নিয়ে সে ঘরের ভিতরে চলে আসে আর আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ দিচ্ছিল। আমার চোখে জল চলে আসে। আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল। আমি এমন একজন শ্বশুর পেয়েছিলাম যে আমাকে বাবার মতো ভালোবাসে। আমি এত ভালো শ্বশুর পাবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার শ্বশুর যখনই এরকম কথা বলতো তখনই সে ভীষণ ইমোশনাল হয়ে পড়তো আর এটাই বলতো, মেঘা, লোকের কাজই হচ্ছে এই রকম কথা বলা। আমরা তো তাদের মুখ বন্ধ করতে পারবো না। যদি লোকের খারাপ কথা বলারই হয় তবে তারা যে কোনোভাবে সেই কথা বলবেই। এখন তুমি আমাকে বাইরে বসার অনুমতি দেবে কি না সেটা কোনো বড় ব্যাপার না। ছাড়ো এইসব কথা, তুমি গিয়ে রাতের জন্য খাবার তৈরির প্রস্তুতি নাও। রাতে গ্রামের কিছু লোক খেতে আসবে। একবার আবারও শ্বশুর আমাকে আশীর্বাদ দিয়ে চলে যায়। সে বাইরে বেরোলো। আমি রান্নাঘরে চাকরদের সাথে খাবার তৈরির কাজে চলে যাই। আমি মনে মনে অনেক খুশি হতাম, কারণ আমি বিশ্বাস করতে পারতাম না যে আমি এই বাড়ির মালকিন। আর এখানে আমার সাথে একদম রানীর মতো ব্যবহার করা হতো। আমার মায়ের বাড়ি ছিল গ্রামে, খুব বেশি দূরে ছিল না। আমি মাঝে মধ্যে বাবার খবর নিয়ে মায়ের বাড়ি চলে যেতাম। যখনই ফ্রি থাকতাম তখনই মায়ের বাড়ি চলে যেতাম আর বাবার জন্য কিছু ফলও নিয়ে যেতাম। আমার মাও অনেক বুড়ি হয়ে গেছিল। আমার ভাই রোজ সকালে চাষ করার জন্য বেরিয়ে যেত আর রাতেই ফিরত। আমি 2-3 ঘন্টা মায়ের বাড়িতে কাটিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে আসতাম, কারণ আমার শ্বশুর বেশিরভাগ বাড়িতেই থাকতো আর আমাকে তার খেয়াল রাখতে হতো। সেই জন্য আমি তাড়াতাড়ি ফিরে আসতাম। আমার বাড়িতে আর কোনো মহিলা না থাকায় আমি কোনো দিন আমার মায়ের বাড়িতে একদিনের বেশি থাকতাম না। আমার বর সন্ধেবেলা বাড়ি ফিরতো আর আমার ভাসুর তার পরপরই ফিরে আসতো। তারপর সবাই একসাথে বসে খাবার খেতাম। আমরা সারাদিনে কোনো ক্লান্তি অনুভব হতো না, কারণ আমার শুধু কাজ থাকতো চাকরদের নির্দেশ দেওয়া আর তাদের কাজের দিকে লক্ষ্য রাখা। আমার বরও আমাকে অনেক ভালোবাসতো। শুনেছিলাম আমার বর আমাকে যতটা ভালোবাসে সেই রকমই আমার ভাসুর তার বউ মানে আমার যাকে ভালোবাসতো। তার রোগটা এমনই ছিল যে অনেক চিকিৎসা করার পরও তাকে বাঁচানো যায়নি। কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে আমার ভাসুরের ব্যবহারে পরিবর্তন এসেছিল। আমার ভাসুর বাড়ির কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমার সাথে কথা বলে নিত, আর তার যদি কোনো কাজ থাকতো তাহলে সেটাও আমাকে বলতো। আমার শ্বশুর যখনই কোনো ব্যাপারে তার সাথে কথা বলার চেষ্টা করতো তখনই তার মুড একদম পাল্টে যেত আর এমন মনে হতো যেন সে অনেক রেগে আছে। এমনিতে সে একটু সিরিয়াস থাকতো, কিন্তু কিছুদিন ধরে সে একটু বেশি রেগে থাকতো। সেই জন্য আমি তো ভয়ে তার সাথে কথা বলাই কম করে দিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাইও এটাই ভাবতো যে তার বড় ছেলের কি হয়েছে, আর সেও তার সাথে কম কথা বলতো। আমার শ্বশুর বাংলোর বাইরে একটা কুঠি বাড়িও বানিয়েছিল। যেসব রাজগীরদের রাতে যাতায়াত করায় দেরি হয়ে যেত তারা চাইলে সেই কুঠি বাড়িতে থাকতে পারতো। আর কোনো কোনো মানুষ তো ভাড়াও দিত। সবাই আমার শ্বশুরের এই কাজের জন্য প্রশংসাও করত, কারণ সেই কাজে শুধুমাত্র লোকের ভালোর জন্যই করত। একদিন আমি মায়ের বাড়ি যাওয়ার সময় গ্রামের কিছু লোকের সাথে দেখা হয়ে যায়, যারা আমার শ্বশুরের অনেক প্রশংসা করছিল। আর একটা বুড়ি মহিলা আমার মাথায় হাত রেখে আমায় আশীর্বাদ দেয় আর আমার শ্বশুরের প্রশংসা শুরু করে দেয়। বলল, তোমার শ্বশুর খুব ভালো মানুষ, ভগবান তোমাকে অনেক ভালো শ্বশুরবাড়ি আর শ্বশুর দিয়েছেন। আমি জানতাম সে একদম ঠিকই বলছে। আমি সত্যি একজন ভালো শ্বশুর পেয়েছিলাম যে শুধু লোকের ভালো করতেই জানতো। আমার শ্বশুর গ্রামের লোকেদের সাহায্য করত। যখনই কারোর বাড়িতে কোনো সমস্যা হতো সে আমার শ্বশুরমশাইকে এসে বলতো, আর আমার শ্বশুরমশাই তার সেই সমস্যার সমাধান করে দিত। লোকেরা বলে, যখন থেকে তোমার বিয়ে হয়েছে তখন থেকে কোনো দিনও তোমার শ্বশুর তো কারো নামে কোনো দিনও একটা বাজে কথাও বলেনি। লোকেরা সব সময় আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরের প্রশংসা করতো আমার সামনে। আমি জানতাম আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। আমি এটাও জানতাম যে আমার শ্বশুরবাড়ির লোক সব সময় আমার প্রশংসা করে, কারণ আমার শ্বশুরমশাইয়ের জন্য গ্রামে আমার অনেক সম্মান ছিল। আমি যখন মায়ের বাড়ি যেতাম তখন কোনো না কোনো অজুহাতে লোক আমার সাথে কথা বলার চেষ্টা করত আর আমার সৌন্দর্যের প্রশংসা করত।
আমি যখন মায়ের বাড়িতে এসেছিলাম তখন আমার বর কোনো কাজে শহরে গেছিল, তাই আমি আমার মায়ের অনুমতি নিয়ে মায়ের বাড়িতে রাতে থাকবো বলে গিয়েছিলাম। কারণ বিয়ের পর এটাই প্রথম যেখানে আমার বর কাজের জন্য শহরে গেছিল। আমি একা ঘরে থাকতে পারতাম না, সেই জন্য আমি মায়ের বাড়িতে চলে আসি। মায়ের বাড়ি এসে আমি মা বাবার আশীর্বাদ নিই আর বাবার কাছে গিয়ে বসি। আমার বৌদির শরীর খুব একটা ভালো ছিল না, সেই জন্য ঘরের কিছু টুকটাক কাজও আমি করে দিয়েছিলাম। ঘর পরিষ্কার, ঝাড়ু দেওয়া আর খাবার তৈরিও করেছিলাম। আমি বাড়ির কাজ খুব একটা করতে পারতাম না, কারণ আমার শ্বশুরবাড়িতে তো চাকররাই কাজ করতো। কিন্তু যখন আমি মায়ের বাড়িতে আসতাম তখন মা আর বৌদির সাথে আমিও বাড়ির কাজ করতাম। আমি এলে আমার মা অনেক খুশি হয়ে যেত। আজও আমি আসাতে মা অনেক খুশি হয়ে গেছিল। আমি যখন তাকে বললাম যে আমি আজ রাতে এখানেই থাকবো, তখন মা আরও খুশি হয়ে গেল। আমার মা আমার ব্যাপার নিশ্চিন্ত থাকতো, কারণ আমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো ছিল। মা বলল, অবশেষে তুমি মায়ের বাড়িতে রাতে থাকার জন্য সময় তো পেলে, খুব ভালো কথা। যখন থেকে তোমার বিয়ে হয়েছে তুমি তো শ্বশুরবাড়িতেই থাকো। আমার কথা শুনে আমার মা আমাকে বুকে জড়িয়ে নেয় আর অনেক আদর করে। কিছুক্ষণ কথা বলার পর আমি মাকে বলি যে আমার খুব ঘুম পাচ্ছে। তখন মা বলে, ঠিক আছে, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ভাইও বাড়ি চলে এসেছিল, আর আমি আসাতে সেও অনেক খুশি হয়েছিল। আমি আমার ঘরে যাওয়ার বদলে রান্নাঘরে চলে গেলাম। বৌদি চা বানাচ্ছিল, কারণ আমার ভাই খাবার খাওয়ার পর চা খেত। বৌদি আমার জন্য চা বানিয়েছিল, আর তারপর আমরা একসাথে বসে চা খাই এবং অনেক কথা বলি। বৌদির সাথে গল্প করতে করতে সময়ের কোনো খেয়ালই ছিল না। মায়ের বাড়ি এসে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে অন্য কোনো কথা মনেই পড়ছিল না, আর আমার মাথায় কোনো রকম প্রশ্নও হতো না। রাত 2টো বেজে যাওয়ার পর আমি ঘুমোতে পারিনি, আর আমার ঘুমও উড়ে গেছিল। আমার ঘরে আমার খুব গরম লাগছিল, কারণ আমার শ্বশুরবাড়িতে এসি লাগানো ছিল। সেই জন্য গরম বা শীতে আমার কোনো রকম কোনো কষ্ট হতো না। আমার গরম লাগছিল, এই জন্য আমি ভেবেছিলাম যে ছাদে গিয়ে একটু খোলা বাতাস নেব। যখনই আমি ছাদের দিকে যেতে গেলাম, সিঁড়িতে পা দেওয়ার পরই আমি যা দেখলাম সেটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। রাত 2টো বাজে, আর এ সময় আমার বৌদি ছাদে বসে না জানি কার সাথে ফোনে কথা বলছিল। আমি তাকে এই অবস্থায় দেখে ভীষণ চমকে যাই। বৌদি কাউকে ফোনে বলছিল, কুঠিতে তো দারুণ কাজ হচ্ছে, এতে তো আমাদের ওপর কেউ সন্দেহ করবে না। নিজের বৌদির এমন কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। ভাই তো নিজের ঘরে ঘুমোচ্ছিল, তাহলে বৌদি এত রাতে এখানে বসে কি করছে? আর এটা কি ধরনের কথা বলছিল? বৌদি এত অশ্লীল কথা বলছিল যে লজ্জায় আমার মুখ লাল হয়ে গেছিল। আমি সিঁড়ি থেকে খুব ধীরে ধীরে ছাদের দিকে যাই, আর সেখানে একটা কোণায় চুপ করে লুকিয়ে পড়ি। সেখান থেকে আমি তার সব কথা শুনছিলাম। অন্ধকার থাকার জন্য বৌদি আমাকে দেখতে পাচ্ছিল না, আর সে বুঝতেও পারেনি যে ছাদে কেউ আছে আর যে চুপ করে তার সব কথা শুনছে। বৌদির কথা শুনে তো আমি অবাক হয়ে যাই, কারণ এত রাতে কার সাথে ফোনে কথা বলছে, তাও আবার ছাদে এসে? ব্যাপারটা কি? ভাই ঘরে শুয়েছিল, তাই এই মানে আমি খুব সহজেই বুঝে যাই। প্রায় 1 ঘন্টা কথা বলার পর সে নিজের ঘরে চলে যায়। কিন্তু তার কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে যাই। আমিও ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে যাই। সেই ঘটনার পর আমি 2-3 দিনের জন্য নিজের মায়ের বাড়িতেই থেকে যাই। এই কয়েকদিন আমি রোজ বৌদির কথা শুনতাম, আর বৌদি রোজ ভাইয়ের ঘুমিয়ে যাওয়ার পরে ছাদে এসে কথা বলতো। সে যেভাবে কথা বলতো আমি তো তার কথা শুনে অবাক হয়ে যেতাম। আমার মনে বৌদির বিরুদ্ধে ঘৃণা জন্মাতে শুরু করে, কারণ সে আমার ভাইকে ধোঁকা দিচ্ছিল। সেই সময় আমি শুধু এই কথাগুলোই ভাবতাম। আমি শুধু সুযোগ খুঁজতাম যে কিভাবে বৌদির ফোন নিয়ে জানতে পারবো যে আসলে মানুষটাকে, যে এত রাতে আমার বৌদিকে ফোন করে আর কি কথা বলে, আর কার সাথে আমার বৌদি এত ভালোবেসে কথা বলে। কিন্তু আমার সন্দেহ হতো যে বৌদি হয়তো অনেক বেশি সাবধান থাকে। সে তার ফোন অন্য কাউকে ধরতে দিত না, আর তার ফোন সব সময় ফিঙ্গারপ্রিন্ট লক থাকতো। 3 দিন থাকার পর আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাই, কিন্তু বাড়ি আসার পর আমার ধ্যান শুধু আমার বৌদির দিকেই থাকতো। বৌদির এরকম অদ্ভুত অদ্ভুত ব্যবহার আমার একদম ভালো লাগতো না। কোথাও না কোথাও তো কিছু একটা গণ্ডগোল ছিল, আর গণ্ডগোলটা কি সেটাই আমাকে জানতেই হবে। আমি যখনই মায়ের বাড়ি যেতাম বৌদির উপরে কড়া নজর রাখতাম। আমি যখনই বৌদিকে দেখতাম তাকে ভুল কাজ করার থেকে আটকানোর চেষ্টা করতাম,
কারণ আমি চাইতাম না যে আমার ভাই আর বৌদির মধ্যে কোনো রকম বিচ্ছেদ হোক। আমি চাইতাম যে যার সাথেই কথা বলুক না কেন সে সব ভুলে যেন সংসারে মন দেয়, নিজের বরের ওপর মন দেয়। আমি চাইতাম আমার বৌদি শুধরে যাক। আমি আমার ভাই আর বৌদিকে আলাদা হতে দিতে চাইতাম না। কিন্তু আমি এটাও জানতাম না কোনো ভয়ঙ্কর সত্যি আমার সামনে আসতে চলেছে। কিছুই বুঝতে পারছিলাম না যে আমার ভাই আর বৌদির সম্পর্কে কাদের নজর লেগেছে। ঘরের বউয়ের সম্মান ও সেই পরিবারের সাথে জুড়ে থাকে, আর আমি আমার মায়ের বাড়ির সম্মান নষ্ট হতে দিতে চাই না। খুব তাড়াতাড়ি আমি সত্যিটা জেনে মাকে সব কিছু প্রমাণসহ দেখাতে চাইতাম। আমি যদি সরাসরি এই ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলতাম তবে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি প্রমাণসহ মাকে দেখাতে চেয়েছিলাম, যাতে মা ভাইকে বোঝাতে পারে, কারণ বিনা প্রমাণে কিচ্ছু হবে না। আমি যখন দ্বিতীয়বার মায়ের বাড়িতে গেলাম তখন বৌদি একদম স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছিল। আমি তো ভাবছিলাম এটা আমার মনের ভুল নয় তো, হয়তো আমি সেই কথাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। আমি নিজের বৌদিকে কি করে ভুল ভাবতে পারি? আমার ভাই আর বৌদির বিয়ের 5 বছর হয়ে গেছিল, আজ পর্যন্ত এমন কিছু আমি দেখিনি। কিন্তু হঠাৎ আজ কেন আমার মনে এসব সন্দেহ হচ্ছে? হতে পারে হয়তো এইসব কিছু আমার মনের ভুল। বৌদি আমার সাথে এত ভালোভাবে কথা বলতো যে তার সত্যিটা জানার আমার আর কোনো ইচ্ছাই থাকতো না। এটাই ভাবতাম যে আমার বৌদি কত ভালো, আমি তার সাথে এমন কি করতে পারি, আর সেও কেন কোনো ভুল কাজ করবে। আমি নিজের মনের ভিতরের সন্দেহকে ঠান্ডা করে নিলাম, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, কারণ আমার সন্দেহ দিন দিন বেড়েই যাচ্ছিল। শ্বশুরবাড়িতেও আমার ভাসুরের মুড ভীষণ খারাপ থাকতো। এইভাবে তাকে দেখে আমার চিন্তা হতো যে না জানি আমার ভাসুরের এমন কি চিন্তা আছে যার জন্য মুড অফ থাকে। তার মুখের রঙও ফিকে থাকতে লাগতো। একদিন শ্বশুরমশাই ডাকতে যখন আমি শ্বশুরবাড়িতে যাই তার কিছুক্ষণ পর আমার ভাসুরও বাড়িতে চলে আসে। আমি লক্ষ্য করলাম তাকে অনেক ক্লান্ত লাগছিল। এর আগে তো সে কখনো এরকম অবস্থায় বাড়ি ফিরতো না। সে বাড়ি এসে সবার প্রথমে খাবার খাওয়ার পর চা খেত, কিন্তু আজ সে সোজা নিজের ঘরে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম যে এর আগে তো কখনো এমন হয়নি। সে কোনো কিছুকে গুরুত্ব না দিয়েই নিজের ঘরে চলে গেল। কিন্তু এর আগে সে বাড়ি ফিরলে আগে তার বাবা আর ভাইয়ের সাথে বসে কথা বলতো আর তারপর খাবার খেত। কিন্তু আজ তাকে একটু বেশি ক্লান্ত মনে হচ্ছিল। সে অদ্ভুত ব্যবহার করছিল। আমাকে তো আমার বৌদির উপর নজর রাখতে হতো, কিন্তু এখন তো ভাসুরের এইরকম ব্যবহার আমাকে চিন্তায় ফেলে দেয়। আমার শ্বশুর তার বড় ছেলেকে নিয়ে চিন্তায় থাকতো। এখন আমি কি করে সত্যিটা জানবো? আমি সবার প্রথমে বৌদির ব্যাপারে সত্যি কথাগুলো জানবো, এটা ঠিক করি। না জানি এইসব কি হচ্ছিল। একদিন আমার মায়ের বাড়িতে আমার বৌদির কথা অনেক চিন্তায় ফেলেছিল। অন্যদিকে আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুরের অদ্ভুত ব্যবহারে আমি চিন্তিত ছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে আমার ভাই থাকতে আমার বৌদি তার জীবনে অন্য কাউকে জায়গা তো দেবে না, কারণ আমার ভাই তাকে অনেক ভালোবাসতো। সেই জন্য সেই দিকে আমার খুব একটা চিন্তা হতো না। আমি তাকে কোনো ভুল কাজ করতে দিতে পারি না। আমাকে বর বলল অন্য ফ্যাক্টরিতে কাজ বেশি থাকার দরুন বড় ভাই ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য হয়তো তার ব্যবহারটা এমন ছিল। আমার ভাই অনেক সোজা সরল মানুষ ছিল। সে কখনো তার বউয়ের উপর সন্দেহ করতো না। কিন্তু যখন রাত 2টোর সময় বৌদি ছাদে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতো তখন ভাই উঠে দেখতেও যেত না, কারণ সে জানতেই পারতো না যে তার বউ রাতে ফোনে কারোর সাথে কথা বলে। পরে আমি অজুহাত দেখিয়ে মায়ের বাড়িতে 1 রাত থাকার জন্য যাই, যাতে যখন বৌদি রাতে ফোনে কথা বলবে তখনই আমি তার হাত থেকে ফোনটা নিয়ে নিতে পারি। আর আমি এমন করেছিলাম বরের থেকে অনুমতি নিয়ে। আমি মায়ের বাড়িতে চলে যাই, সেখানে আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করি। যখন বৌদি রান্নাঘরে খাবার বানাচ্ছিল তখন আমি তার সাথে কথা বলতে থাকি। তার ফোন এক সাইডে ছিল। সে আমার সামনে অনেক সাবধানে কাজ করছিল, আর সে বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। আমি বৌদিকে আমার জন্য চা বানাতে বলি। তারপর আমি বৌদিকে বলি মাকে চা দিয়ে এসো। যখন বৌদি ফোন রেখে চা দেওয়ার জন্য গেল তখনই আমি ফোনের লক খোলার চেষ্টা করি। আমি লক খোলার চেষ্টা করেছিলাম, ঠিক সে মুহূর্তে কেউ আমাকে থেকে ফোনটা কেড়ে নেয়। যখনই আমি পিছনে ঘুরি সামনে আমার বৌদি ছিল। সে আমার দিকে তাকাচ্ছিল। সে রান্নাঘরে ফোন ভুলে গেছিল, সেই জন্য সে তাড়াতাড়ি ফোন নিতে এসেছিল। তখন আমি ধরা পড়ে যাওয়ার ভয়ে বৌদির ফোন তার হাতে দিয়ে বাহানা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। আমার নিঃশ্বাস জোরে জোরে পড়ছিল, এমন মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে।
যাই হয়ে যাক, আমি জানবই যে সে কে, যার জন্য আমার বৌদি সব সত্যি গোপন করছে আর আমার ভাইকে ধোঁকা দিচ্ছে। পরের দিন সকাল হতেই আমি বাড়ি ফিরে যাই। সেই জন্য আমার শ্বশুরও আমাকে কিছু বলেনি। আমার বৌদি তার মায়ের বাড়িতে যেতে চাইছিল, কিন্তু আমার ভাই কাজে ব্যস্ত থাকায় সে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। আমি শ্বশুরের থেকে অনুমতি নিয়েছিলাম যে বৌদি মায়ের বাড়ি থেকে আসার পথে আমি আমার মায়ের বাড়ি হয়ে আসতে চাই। যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি রেখে দিয়ে যাব। আমার শ্বশুরমশাই বলেন তার কিচ্ছু লাগবে না। আমি তাড়াতাড়ি ফ্রি হয়ে তৈরি হয়ে বাড়ির বাইরে চলে এলাম। বৌদি আর আমি একসাথে বৌদির মায়ের বাড়িতে চলে এলাম। তার মায়ের বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা বাজারে চুড়ি কিনছিলাম। আমি চুড়ি দেখছিলাম। যখনই আমি পিছনে ঘুরি তখনই না জানি বৌদি কোথায় চলে গেছিল। আর আমি চুড়ি ছেড়ে সারা বাজার তাকে খুঁজতে চলে যাই, কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়ায় আমার খুব চিন্তা হলো আর বৌদির উপরে ভীষণ রাগ হচ্ছিল। আমি নিজের রাগকে অনেক সংযত করে রেখেছিলাম, কিন্তু সেটা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল। আমি যত সহ্য করছিলাম আমার বৌদি আমাকে তত বিরক্ত করছিল। 1 ঘন্টা খোঁজার পরও তাকে না খুঁজে পেয়ে আমি বিরক্ত হয়ে নিজেই বাড়ি ফিরে আসি। আমি আমার মায়ের বাড়ি ফিরে চলে আসি। যখনই আসি তখনই সব থেকে আগে আমার বৌদির দিকে চোখ পড়ে। সে আমার আগেই বাড়ি পৌঁছে গেছিল আর আমি তাকে সেখানে দেখে অবাক হয়ে যাই। বৌদির উপর আমার অনেক রাগ হচ্ছিল। আমি বাজারে পাগলের মতো তাকে খুঁজছিলাম। আমি বৌদিকে বললাম, যদি বাজারে আমাকে একা ছেড়ে আসতেই হতো তবে আমাকে বলে আসতে পারতে। তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, তুমি আমাকে বাজারে একলা রেখে কোথায় গেছিলে? আর আমাকে বলে তো যেতে পারতে। তখন বৌদি বলল, রাগ করো না, আমি তোমাকেই খুঁজছিলাম। যখন তোমাকে দেখতে না পাই তখন আমি বাধ্য হয়ে বাড়ি ফিরে আসি। আর দেখো, তুমিও আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে এলে। তার কথা শুনে আমার রাগ আরও বেড়ে যায়। সে তো নিজের ভুল স্বীকার না করে উল্টে আমাকে মিথ্যে কথা বলছিল। যদি সে বাজারে থাকতো তবে আমি তাকে নিশ্চয়ই দেখতে পেতাম। আমি পুরো 1 ঘন্টা তাকে পাগলের মতো খুঁজেছিলাম। আমি চুপচাপ শান্ত হয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে দেখি আমার ভাসুর সেখানে ছিল। তার মুড সবসময় অদ্ভুত থাকতো। আমার শ্বশুরের ব্যবহার আমার খুব আশ্চর্য লাগতো। কি জানি কাজের পেশা ছিল নাকি অন্য কিছু যা আমি দেখতে পাচ্ছিলাম না। আমার বৌদি এখন যখনই বাড়ির বাইরে বেরোয় সবসময় এটাই বলে যে সে মায়ের বাড়িতে যাচ্ছে। ভাই কাজে ব্যস্ত থাকার কারণে বৌদি একলাই মায়ের বাড়িতে যেত। এখন আমিও তার সাথে চাই না, কারণ সে আমাকে একবার বাজারে একা ছেড়ে চলে এসেছিল। সেই জন্য আমি কোথাও তার সাথে যাইতে চাইতাম না। কিন্তু এখন আমার জন্য আসল সত্যটা জানা ভীষণ জরুরি হয়ে পড়েছিল, না হলে পরে এটাকে আর সামলানো যাবে না। তাই আমি চাইতাম এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব সামলে নিতে। আমি একটা প্ল্যান করি আর বাড়ির সব কাজ সেরে ফ্রি হয়ে নিজের মায়ের বাড়ি চলে যাই। আমার বৌদি না জানি কার জন্য রাতে এত সাজে। আমি ভাবলাম হয়তো ভাইকে ইমপ্রেস করার জন্য এইসব করছে। তখন বৌদি বলে, তোমার ভাই কাজ থেকে এসে ক্লান্ত হয়ে যায়, সেই জন্য সে আরাম করবে আর আমি মায়ের বাড়িতে যাচ্ছি। আমি তাকে কিছু না বলে চুপ করে নিজের মায়ের ঘরে এসে বসি। কিছুক্ষণ পরে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার অজুহাতে মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর শ্বশুরবাড়িতে গিয়ে নিজের পোশাকের রূপ পাল্টে নিই আর নিজের মুখ ভালো করে ঢেকে নিই, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি বৌদির বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা করছিলাম। যখনই সে বাড়ি থেকে বেরোয় আমিও তার পিছু করতে শুরু করি। বৌদি বলছিল যে সে তার মায়ের বাড়িতে যাচ্ছে, সেই জন্য আর ভাই অনুমতি দিয়ে দিয়েছিল। সেই বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আমিও তার পিছনে পিছনে যেতে থাকি। সে যেখানে যাচ্ছিল সেটা দেখে তো আমার হুঁশ উড়ে যায়। বৌদি তাড়াতাড়ি আমার বাংলোর পাশে কুঠি বাড়িতে চলে যায়। আমার শ্বশুর বাংলোর পাশে যে কুঠি বাড়ি বানিয়েছিল সেখানেই যাচ্ছিল। আমি চুপ করে তাকে দেখছিলাম, কিন্তু যখন বৌদি দরজা ধাক্কা দেয় আর দরজা খোলার জন্য যে মানুষটা বেরোয় তাকে দেখে তো আমার পায়ের তলার মাটি সরে যায়। আমার মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীতে নেই। আমি কখনো ভাবতেও পারি না যে এই সব কিছু হতে পারে। আমার নিজের কাছের মানুষ আমাকে এইভাবে বদনাম করবে। আমি যখন কুঠি বাড়ির দরজা খুলল তখনই আমার পায়ের তলার মাটি সরে গেল। বৌদির সাথে যে মানুষটা শুয়েছিল সে আর কেউ নয়, আমার বরের বড় ভাই, মানে আমার নিজের ভাসুর ছিল। আমার মনে হচ্ছিল আমি তাদেরকে একসাথে জীবন্ত মাটিতে পুঁতে দিই। আমি গিয়ে বৌদিকে জোরে এক চড় মারি। আমি নিজের ভাসুরকে কিচ্ছু বলতে পারি না। এই ব্যাপারটা এতটা বড় হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি।
আমার ভাসুর বাড়ি ফিরে আমার বরকে না জানিয়ে আমার বিরুদ্ধে কী বলে উস্কেছিল, আমি তাদের সত্যি প্রমাণ করতে পারিনি। উল্টে তারা আমায় মিথ্যাবাদী প্রমাণ করে। আর আমার এই রাগের কারণ নেওয়া পদক্ষেপের জন্য আমার বর আমাকে দোষী বলে। এইসব করার পিছনে আমার ভাসুরের হাত ছিল। সে আমার বৌদির সাথে মিলে আমার বিরুদ্ধে আমার বরকে উল্টো পাল্টা কথা বলেছিল আমার কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে, আমি নাকি কারোর সাথে দেখা করতে চাই। আর আমার বড় তাদের কথায় বিশ্বাস করে নেয়। আমি তাদের সত্যি প্রমাণ করতে পারি না, বরং উল্টে তাদের মিথ্যার জালে ফেসে তাদের শিকার হয়ে যাই। আমি ভাই আর বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বোঝেনি। আমার মাথার ওপর তো আকাশ ভেঙে পড়েছিল। আমার বর আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার বৌদি আমার ভাসুরের মিলে আমার সংসার নষ্ট করে দেবে। আমি পুরো ভেঙে গিয়েছিলাম আর চুপচাপ নিজের মায়ের বাড়িতে এসে বৌদি আর ভাসুরের করা এই নোংরা কাজের কথা ভেবে খুব কেঁদেছিলাম। আমার বরের উপর আমার অনেক ভরসা করতাম, কিন্তু আমি এটা জানতাম না অন্য লোকের কথা শুনে আমার বর আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। আমি সব সত্যি মাকে বলেছিলাম। আমার মা আমার সব কথা বিশ্বাস করেছিল, কিন্তু আমার ভাই এখনও তার বউয়ের ধোঁকাকে বিশ্বাস করছিল। ভাই তার বউকে ধোঁকাবাজ ভাবতো না, কারণ তার বিরুদ্ধে আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। আমি অনেক চিন্তিত ছিলাম যে এদের সত্যি প্রমাণ করার চক্করে আমার নিজের সংসার নষ্ট হয়ে গেল। আমি আমার মায়ের বাড়িতেই থাকতাম, আর এখন আমার বৌদি আমার ভাসুরের সাথে খোলাখুলি কথা বলতে শুরু করে। আমার বৌদি আমাকে বলে যে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমাদের সত্যি সবার সামনে আনতে চাইছো, সেই জন্য তোমার ভাসুর আর আমি মিলে আগে থেকেই প্ল্যান বানিয়ে রেখেছিলাম যে যখন তুমি আমাদের ধরার চেষ্টা করবে তখন উল্টে আমরা তোমার উপরে দোষ দিয়ে দেব। আর এটাই হয়েছিল। আমার বর আমার কথায় বিশ্বাস না করে তার ভাইয়ের কথাই বিশ্বাস করেছিল আর আমাকে বাড়ি থেকে বার করে দিল। কিন্তু আমি চুপ করে বসে থাকবো না, কারণ আমি নিজের সংসার নষ্ট করতে চাই না। আমি নিজের শ্বশুরবাড়ি ফিরে যেতে চাইতাম। আমার মা সব সময় আমার জন্য চিন্তা করত। গ্রামের সবাই জেনে গেছিল যে আমার বর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শ্বশুর ভীষণ লজ্জিত ছিল, আর সে আফসোস করত কেন সে কুঠি বাড়ি বানিয়েছিল। সে তো লোকের ভালোর জন্য কুঠি বাড়ি ভাড়া দিত, কিন্তু সে কি করে জানবে যে তার বড় ছেলে এত নোংরা কাজ করবে, যে আমার বৌদির সাথে লুকিয়ে সেই কুঠি বাড়িতে দেখা করতে যাবে। আমার শ্বশুর সব সময় আমার কথায় ভরসা করত, আর সে আমার কথাগুলোকে বিশ্বাস করেছিল। আর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ছেলে আর ছেলের বউয়ের সংসার নষ্ট হতে দেবে না। সেই জন্য সে আমার সাথে সাথ দেবে বলে তৈরি হয়ে গেছিল। আসলে আমার শ্বশুরমশাই ভালো দেখতে পেত না, সেই জন্য আমার ভাসুর আর বৌদি এই সুযোগে কুঠি বাড়িতে দেখা করত। সে কখনো জানতেও পারতো না যে তার ছেলে আর বৌদি সেখানে থাকতো। যদি জানতো তাহলে কখনো তাদের দেখা করতে দিত না। আর এই সত্য অনেক আগেই সবার সামনে চলে আসতো। একদিন যখন রাত 2টো বাজলে আমার বৌদি আমার ভাসুরের সাথে ফোনে কথা বলছিল, তখন আমি আমার ভাইকে চুপচাপ ডেকে তার হাত ধরে ছাদে নিয়ে যাই আর বৌদির ফোনে কথা বলা তাকে নিজের চোখে দেখাই। কারণ বৌদি ভাবতো যে সে আমার সংসার নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমি হার মেনে নেব। কিন্তু এরকমটা কখনোই হবে না। যখন আমার সংসার নষ্ট হয়েই গেছে তখন আমি চুপ থাকবো না। আর তাদের সব সত্যি সামনে আনার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। যখন ভাই বৌদিকে ফোনে কথা বলতে দেখে তখন রাতের অন্ধকারে অনেক চিৎকার করে আর বৌদিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই খবর যখন আমার শ্বশুরবাড়িতে পৌঁছায় তখন আমার শ্বশুর ও ভাসুরকে 2-3 চড় মারে। তখন সে সব সত্যি কথা বলে দেয়। আমার বর জানতে পারে যে আমি মিথ্যেবাদী নয়, বরং আমার ভাসুর আর আমার বৌদির অবৈধ সম্পর্ক ছিল। আমার শ্বশুর তার বড় ছেলেকে সম্পত্তি থেকে ত্যায্যপুত্র করে দেয় আর বাড়ি থেকে বের করে দেয়। আমার ভাসুর আর বৌদি বিয়ে তো করেই নিয়েছিল, কিন্তু তারা কখনো শান্তিতে থাকতে পারেনি, কারণ কারো সংসার নষ্ট করার পর কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। আমার বর আমার থেকে ক্ষমা চায়, কারণ আমার বর আমাকে অনেক ভালোবাসতো। সে বুঝতে পারে তাকে ভুল বোঝানো হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলা হয়েছে, আর এখন সব সত্য তার সামনে চলে এসেছিল। সেই জন্য আমিও তাকে ক্ষমা করে দিয়েছিলাম। আর সে আমাকে কথা দিয়েছিল যে আজকের পর সে আর কখনো আমার সাথে এরকম করবে না আর আমাকে ভরসা করবে। তখন আমি আমার শ্বশুরবাড়িতে আগের মতোই থাকি। নিজের বরের সাথে আমার ভাইও আমার কাছে ক্ষমা চেয়েছিল।
আমার ভাই বলল সে কাজ করে এত ক্লান্ত হয়ে যেত যে সে কখনো ধ্যান দিত না যে কখন রাত 2টো বাজলে বিছানা থেকে উঠে ছাদে গিয়ে ফোনে কথা বলতো আর কখন কুঠি বাড়িতে যেত। আমার ভাসুর প্রথম দিন থেকে বৌদির দিকে নোংরা নজরে দেখতো, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। যদি আগে কেউ লক্ষ্য করতো তবে আজ এই দিন দেখতে হতো না। তারা দুজনে মিলে আমার ভাইকে ধোঁকা দিয়েছিল আর আমার সংসার নষ্ট করে দিয়েছিল। এখন সব কিছু ঠিক হয়ে গেছে আর আমার ভাসুর আর আমার বৌদি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে থাকতে শুরু করেছিল আর আমার পরিবারের দিক থেকে তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। এখন আমি আমার বরের সাথে অনেক খুশি ছিলাম। যে মানুষ অন্য কারোর সংসার নষ্ট করার চেষ্টা করে সে নিজেও কখনো শান্তিতে সংসার করতে পারে না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।